মোটামুটি। হ্যাঁ। আচ্ছা, ডেট আজকে দিয়েছে জানেন তো নাকি? না, জানি না তো। আজ তো গতকালকে রেজাল্ট হয়েছে দেখছি ওইটা। ডেট টেট দিয়েছে। আচ্ছা, আপনি সেটা। আপনি পরীক্ষা দিছিলেন নাকি? না ভাই, আমি তো বসতে পারি, গত 1.5 বছর ধরে আমি বসতে পারি নাই। নেক্সট থেকে হয়তো বসবো আর কি, জানুয়ারি থেকে। আমার একটু ঝামেলা ভাই। তো থামেন, আপনাদেরকে আমি রুটিনটা দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, দেখেন রুটিনটা গেছে নাকি আজকে দেখেন তো ভাই। রুটিনটা দেখেন তো গেছে নাকি গ্রুপে? জি ভাইয়া, রুটিনটা আসছে গ্রুপে। আচ্ছা, আপনাদের সাবজেক্টটা সময় বলতে গেলে 2 মাস। হ্যাঁ, তো আচ্ছা ভাই কিছু বলছিল মনে হয়। বলছিলাম, হ্যাঁ আসছে আর কি। আচ্ছা, তো আপনাদের এটা হচ্ছে 2 মাস কিন্তু দেখতে দেখতে চলে যাবে, এটা কোনো না। সাকসেসফুল তখনই হতে পারে যখন আপনারা এই যে আমি যে ডে ওয়াইজ টপিক গুলা করাই, একদিন মাঝখানে গ্যাপ থাকে, এই সময়ের মধ্যে এই টপিকটা বলতে হবে। বিশেষ করে আমি যে কটা অঙ্ক দেই সেটা তো করবেনই, শুধু সেইটুকু এনাফ না, সেইটার পাশাপাশি আপনাকে বই থেকে পড়তে হবে আরো, যে বই বের করে পড়তে, 1 নম্বর কথা। 2 নম্বর, এটা কোশ্চিন আছে সেগুলো পড়তে হবে। যদিও আমি 1 মাসের মধ্যে আপনাদের কোর্সটা শেষ করে শেষ মাস শুধু কোশ্চিনই প্র্যাকটিস করাবো মোটামুটি। শেষ মাসে যে 15টা ক্লাস থাকবে, 15টা ক্লাসে আমি 15টা কোশ্চিন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আপনাদেরকে এখন থেকে কিন্তু খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে। অ্যাট লিস্ট একটা সাবজেক্টে 4 ঘন্টা টাইম দিতেই হবে, না হলে কিন্তু আপনারা কভার করতে পারবেন না এর যে ওয়েটেজ। কারণ আমার মনে হয় আইসিএমইবি তে 3-4টা সাবজেক্টের ওয়েট সবচেয়ে বেশি, এর মধ্যে ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর ওয়েট সবচেয়ে বেশি। 2 নম্বরে পড়ে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, 3 নম্বরে মনে হয় পড়ে বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, এটা আমার ধারণা। হুম, এগুলোর অনেক বড়, অনেক বেশি জানা লাগে। হ্যাঁ, চ্যাপ্টার অনেক বড়, সিলেবাস অনেক বড়। তো আপনারা যারা পরীক্ষা দিবেন, বিশেষ করে এই যে ইসমাইল ভাই 2টা সাবজেক্টই দিচ্ছেন, তাহলে ভাই 2টা সাবজেক্টে আপনাকে এভারেজ টাইম 4-4 8 ঘন্টা বের করতে হবে। এর কম যদি হয় তাহলে কিন্তু আপনি তীরে যেয়ে তরি ডুবে যাবে। মানে দেখা যাচ্ছে 50-এ পাস, আপনি 40 পাবেন, 42 পাবেন, 43 পাবেন, বাট পাস হবে না। তো সেই ক্ষেত্রে আইসিএমবিতে কি পরীক্ষার কোনো কাটমার্ক থাকে নাকি? মানে এটা মানে নিজের মতো পাশ করাইলে করায়, নাহলে করায় না, মানে ব্যাপারটা কি আসলে না না, পার্সেন্টেজ? এগুলো আসলে শুনেন, আসলে এগুলো হলো কি অপপ্রচার। হ্যাঁ, আপনারা অপপ্রচারে নজর দিবেন না। প্রথম কথা আমি এটা বলবো, অনেক ধরনের কথা শোনা যায়, 100 মার্কস অ্যান্সার না করলে পাস হবে না, হ্যান ত্যান ধ্যান মেলা কথা। তা আমার আমার সময়ের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি প্রায় 4-5 বছর আগে বিজনেস কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস পাস করেছি। তো আমি পাস করার আগেও পড়াইতাম, বুঝছেন, এখানে লাইব্রেরিতে পড়াতাম। তো তখন আমি পাস করি নাই, যখন পড়াইতাম আমার কাছে পড়ে অনেকেই আগে পাস করে গেছে আমার আগে। হ্যাঁ, আমার একটু সময় লাগে। এখনো তাই হয়, অনেক সাবজেক্ট এমন আছে আমি পাস করি নাই, আমার কাছে পড়ে পাস করে গেছে, এরকম হয়, এখনো হয়। কারণ হলো আমি প্রপার টাইমটা পাই না, আমি এই ব্যাচ ট্যাচ পড়াই, একটু ক্রাইসিসে থাকি, এই কারণে আমার পরীক্ষায় মনোযোগটা কম। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি মূল কথাটা বলি। তো এটা যে একটা ভুল বা ভ্রান্ত ধারণা কিভাবে বুঝলাম, যে এইবার আমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস পাস করি, আমি মনে হয় 4বারের মাথায় যেয়ে পাশ করেছিলাম। ঠিক আছে, ওই যেহেতু আমি আগে থেকে ব্যাচ ট্যাচ পড়াইতাম, আমার খুব চাপ থাকতো, তো নিজের পড়ার সময়টা কম হতো। তো 4বারের মাথায় যেবার পাশ করি, সেবার আমি পরীক্ষা হলে যাই দেখছি যে আমার 95 মার্ক কমন। ঠিক আছে, 95 মার্কস আমি পাবো। তা আমার হাতের লেখাটা একটু স্লো, সময় লাগে আমার। হ্যাঁ, আমি ফাস্ট লিখতে পারি না, ছোট থেকেই এটা আমার অভ্যাস। তো আমি ওই মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে 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 হঠাৎ করে দেখি 3টা ঘন্টা বেজে গেল, মানে পরীক্ষা শেষ। আমার তো মনটা খুব খারাপ। বাইরে বের হয়ে এসে আমি দেখছি যে আমি 55 মার্ক, 53 মার্ক অ্যান্সার করেছি, 53, 53। আমার খুব ভালো করে মনে আছে। বাট যদিও আমি 53 অ্যান্সার করেছি, আমার আবার একটা দিক ভালো ছিল, বা এখনো আছে, যেটুকু আমি অ্যান্সার করি সেখান থেকে কেউ কাটতে পারবে না, মানে আমি শিওর না হলে অ্যান্সার করি না। আর যেটা আমি অ্যান্সার করি, মানে খুব নিখুঁত ভাবে করার চেষ্টা করি, খুব ফ্রেশ ভাবে। তো আমি তো রেজাল্ট যেদিন হয়, আমি মানে আপনার
অ্যান্সারই দেখবো না, কারণ আমি জানি যে 100 মার্ক বা 80 মার্ক বা 90 মার্ক এইটা পাস করা লাগে, এটা পাস না করলে মানে লেখা লাগে, না লিখলে দেয় না। এটাই শুনতাম সিনিয়রদের কাছে। তো আমি দেখলাম কি, আপনার যেদিন রেজাল্ট, আমি পাস করে গেছি। আমি তো দেখি নাই, আমার কিছু স্টুডেন্ট তারা দেখেছে, তারাও সেই সাথে আমার সাথেই পাস করেছে এই কোয়ান্টিটিভ অ্যানালাইসিস। তো বলো ভাই আপনার পাস আসছে, তো আমি বলছি এটা কিভাবে সম্ভব, আমি তো অ্যান্সারই করলাম 53। আচ্ছা, এটা ফার্স্ট কেস গেল। সেকেন্ড কেস, আমি যখন ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পাস করি, সেইবারও সেম কাহিনী। আমি পরীক্ষা হলে যাই, দেখলাম 85 মার্কের মতো আমার কমন, 85 মার্ক আমি পারবো। তো হলো কি, আমি ওই পরীক্ষা দিতে দিতে 67 মার্ক পর্যন্ত যেতে পেরেছি। এরপরে কিন্তু ঘন্টা বেজে গেছে, ওই যে আমার হাতে লেখা স্লো, আমি আর পারিনি। 67 না 57, সরি সরি, 57 মার্ক। কিন্তু এই 57 মার্কের অ্যান্সারটা এমন ভাবে হয়েছে, 1 মার্কও কাটতে পারবে না ইনশাল্লাহ, আমি 57ই পাবো। তো আমি তো একটা ধারণা 60 পাওয়া লাগে বা 70 পাওয়া লাগে, 80-90 মার্ক অ্যান্সার করা লাগে, নাহলে পাস দেয় না। তো রেজাল্টের দিন একই অবস্থা আমার। তখন আমি 5জন না 6জনকে পড়াইতাম ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং লাইব্রেরিতে। তাদের মধ্যে একজন বাদে সবাই পাস করেছে, সেই সাথে আমিও পাস করেছি। তা আমি বললাম যে এটা তো হওয়ার কথা না, আমি তো অ্যান্সারই করেছি 57। তো এইভাবে যখন কয়েকটা সাবজেক্ট আমি পাস করলাম, যেখানে আমার অ্যান্সারই আমি করতাম এই 57, 58, 60-এর নিচে, 60 পর্যন্ত আমি কখনো পৌঁছাইতে পারি নাই, কারণ আমার লেখা স্লো, হ্যাঁ, সময় লাগে। তো আল্লাহর রহমতে তো পাস করে গেছি ভাই অনেক সাবজেক্ট। তো এখন আসলে একটা জিনিস, এই যে বিভিন্ন অপপ্রচার হয়, আপনারা এই গুজবে কান দিবেন না। আমি যেটা জানি, এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গা থেকে জানি, যে ফান্ডামেন্টাল লেভেলটা 50 পেলেই পাস দিয়ে দেয়। হ্যাঁ, এতে আপনি 50 অ্যান্সার করে 50 পান, কিছু যায় আসে না। আচ্ছা, 1 নম্বর কথা, ফান্ডামেন্টালের পরে যে লেভেলগুলো, এগুলোতে তারা 60 মার্কস টার্গেট করে। বাট ধরেন সারা বাংলাদেশে এখন 60 কেউ পাইলো না, হুম, তখন তারা কি করে, হয়তো উপর থেকে 20 জনকে নেয়, কেউ ধরেন 58 পেয়েছে, কেউ 57 পেয়েছে, এভাবে 20 জন বা 30 জন নিয়ে পাস করায়। ঠিক আছে, এইটা জেনে রাখেন যে আপনি যদি 55 পার করে ফেলতে পারেন উপরের লেভেলে যায়ও, আপনাকে কখনোই ফেল করাবে না। এটা আপনারা মাথায় রাখেন। আর এই 55 অ্যান্সার করে 55 পান আর 85 অ্যান্সার করে 55 পান, এটা বড় বিষয় না। আপনি 55 পাচ্ছেন, এটা হচ্ছে বড় বিষয়। আর কেউই, আমি যতদূর জানি, কেউই 100 মার্কস কোনোদিন আইসিবিবি তে স্যারদেরকেও যদি বসায় দেওয়া যায়, যেনারা কোশ্চিন করছে, ওনারা অ্যান্সার করতে পারবে না, কারণ 20 মার্ক এমন জায়গা থেকে দেওয়া হয়, অপ্রত্যাশিত জায়গা থেকে। হ্যাঁ, সবাইকে পরীক্ষা দিতে হয় আসলে 80 মার্কের মধ্যে, 80-র মধ্যে আপনাকে 50-55 এটা তুলতে হবে। ঠিক আছে, তো আপনারা এই ধরনের বিতর্কিত কথাবার্তাকে অ্যাভয়েড করবেন। এবং এইখানে কোশ্চিনের আসলে পাশ করার রাস্তাটা দেখায় প্রিভিয়াস কোশ্চিন। এই যে আমি পড়াচ্ছি না, টপিক গুলো সম্পর্কে ধারণা হচ্ছে, এটা কিন্তু সর্বোচ্চ আপনাদেরকে কত দিবে ভাই বলেন? 10% দিবে, সর্বোচ্চ 10। এটা একটা গাইডলাইন। আমি আপনাকে এই যে ধরেন আজকে ইন্ডেক্স নাম্বার পড়াবো, কয়টা অঙ্ক করাবো? 10টা। আচ্ছা, 8টা বা 10টা আমি সলভ করে রেখেছি, এই জন্য আজকে সময় কম লাগবে। ধরেন আমি টোটাল 10টা অঙ্ক শিখাইলাম বা 8টা অঙ্ক শিখাইলাম। এই 8টা অঙ্ক দিয়ে কি একটা চ্যাপ্টার শেষ, যেখান থেকে মিনিমাম 5 মার্ক আসে, প্রায় প্রায় 10 মার্কও আসে? শেষ না। তাহলে আপনাকে কি করতে হবে, এই রিলেটেড কোশ্চিন খুঁজতে হবে, প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চিন আছে ইন্ডেক্স নাম্বারের। আজকে রাতে আমি যেটুকু করাবো শুধু সেইটুকুই করবেন। আগামীকালকে আপনারা পাচ্ছেন সকাল এবং রাত, কোশ্চিন নিয়ে বসতে হবে যে ইন্ডেক্স নাম্বারের কোথায় 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 ম্যাথ আছে, সেগুলোকে মার্ক করতে হবে, করার চেষ্টা করতে হবে। যখন আপনারা সলভ করতে ব্যর্থ হবেন, এর মধ্যে মিলছে না মনে হচ্ছে বা জিনিসটা ক্যাচ করতে পারছেন না, ধরছে না মাথায়, তখন আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমি আমার রিজনেবল টাইমের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে সেটা অ্যান্সার করে দিব। ঠিক আছে, এবং খুব বেশি ঝামেলায় না থাকলে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টার মধ্যে অ্যান্সার পেয়ে যাবেন। আর খুব ঝামেলায় থাকলে হয়তো একদিন লেগে যায়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে তাহলে হবে কি, আপনারা বেসিকটাও আমার কাছ থেকে শিখলেন, প্রিভিয়াস কোশ্চিন গুলো প্র্যাকটিস হয়ে গেল। যদিও আমরা শেষ মাসে প্রিভিয়াস কোশ্চিনই করব, সেটা ঠিক আছে, বাট আসলে নিজেকে অ্যাক্টিভ হতে হবে এখানে, আপনাকে দৌড়াইতে হবে। আপনাকে দৌড়াইলে আমি আপনাকে একটু ঠেলে দিব, কিন্তু আমি দৌড়াবো আর আপনি আমাকে ঠেলবেন, পরীক্ষা তো আপনাকে দেওয়া লাগবে, তাই না? ঝামেলাটা তো এখানে। তো আপনারা একটু সময় দিবেন, একটু টেকনিক্যালি চললে এখানে পাস করাটা ইজি। হ্যাঁ, আমার সময়ে আমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস 4 বারে যেয়ে পাস করেছি, কারণ কি জানেন, আমার কোনো গাইডলাইন ছিল না। আমি মানে কোনো গাইডলাইন আমার ছিল না। আমি প্রথমে বিজনেস ম্যাথ শিখলাম,
বিজনেস ম্যাথের মধ্যে মানে কোনো গাইডলাইনই আমার ছিল না এক কথায় বলতে গেলে। আমি বিভিন্ন বই ঘাটাঘাটি ঘাটাঘাটি করে এগুলো ধীরে 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 আয়ত্ত করে শিখেছি, এই জন্য আমার সময় লেগে গেছে। প্রথমবার তো কিছুই বুঝতে পারি নাই, দ্বিতীয়বারে যায় একটু একটু বুঝলাম, তৃতীয়বারে মোটামুটি বুঝলাম, প্র্যাকটিস কম ছিল হয় নাই, চতুর্থবারে যায় স্ট্রং প্র্যাকটিস ছিল, তখন পাশ করে গেছি। তো আপনাদের কিন্তু দেখেন আমার যে প্রথম 3বার সেটা নাই, কারণ শুরু থেকে আমি আপনাদেরকে অন্তত একটা গাইডলাইন দিচ্ছি, এবং আপনারা যেটা বলেন আপনাদের ভাষ্য, হ্যাঁ ভাই বুঝতে পারি। তো এই বুঝতে পারতে যেয়ে কিন্তু আমার 3টা এক্সাম গেছে। তো আপনারা যেহেতু বুঝতে পারেন, এখন আপনাদের কাজ হলো সেই বুঝাটাকে প্র্যাকটিস করে নিজের মধ্যে আয়ত্ত করে নেওয়া। এইটুকু আপনাদেরকে করতে হবে আইসিএমইবির পরীক্ষায় পাশ করতে চাইলে বা ভালো কিছু করতে চাইলে। এই স্যাক্রিফাইস আপনাদের লাগবে। আর আমি আপনাদেরকে তো একটা কথা বলেছি, আপনারা ফিল ফ্রি টু আস্ক, আমাকে জিজ্ঞেস করতে কখনো আপনারা কনফিউজ হবেন না। যেই বিষয়টাই কনফিউজ লাগবে আমাকে সেন্ড করবেন। হ্যাঁ, আমাকে সেন্ড করবেন, ভাই এই জায়গাটা কি বুঝতে পারছি না। ওই যে বললাম যে ইনশাল্লাহ আপনারা উইথিন 24 আওয়ার্স এর মধ্যে পেয়ে যাবেন অ্যান্সার। আমি আপনাদেরকে জানাই দিব যে ভাই এই জায়গাটা এমন, হ্যাঁ আমার জানার মধ্যে। আর যেহেতু এই সাবজেক্ট এগুলো আমি অনেক বছর ধরে পড়াই, এগুলোতে আমার জানা মতে খুব মানে ইয়া কিছু নাই, যা আছে এইটুকু আমি পড়াতে পারবো, আপনারা নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এই যে গতকালকের রেজাল্ট, গতকালকের রেজাল্টে আমার স্টুডেন্ট অলমোস্ট সবাই পাশ করেছে 2জন বাদ দিয়ে। যে 2জন পাশ করে নাই তারা কিন্তু বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিসেই পাশ করে নাই, ঠিক আছে? তো কারণটা কি? তারা কিন্তু একজন বি গ্রেড পেয়েছে, আমি গ্রেড দেখলাম, মানে 45 মার্ক, আর 5 পেলেই পাশ করে যেত। ওনার সমস্যাটা কি, উনি শিখেছে, যথেষ্ট শিখেছে, প্র্যাকটিসটা কম হয়ে গেছিল, ঠিক আছে? এই জন্য একটা জানা ম্যাথ ভুল করে আসছে, নাহলে কিন্তু পাশ করে ফেলতো। 5 মার্কের জন্যই সে ফেল করেছে। আরেকজন 10 মার্কের জন্য করেছে। তো সে একটু প্র্যাকটিসটা তার ঢিলে ঢালা ছিল, শিখেছে বাট স্ট্রং প্র্যাকটিস নাই। তো এখানে আসলে শুধু শিখলে হবে না, একটা ম্যাথকে বারবার করে, মানে ম্যাথ দেখলেই যেন আপনার মাথায় কাজ করে যে এটা এইভাবে করতে হবে, এইটুকু আপনাকে আয়ত্ত করতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে? এটা এই জন্য বললাম যে আসলে আপনারা পড়ছেন, কিন্তু আপনারা কেমন যেন মনে হচ্ছে ছন্নছাড়া হয়ে পড়ছেন অনেকেই। যে আমি কিন্তু একটু ফিল করতে পারি, যারা একটু পড়ছেন তারা কিন্তু তারা কিন্তু যারা পড়ছেন তারা কিন্তু বিভিন্ন কোশ্চিন করেন। তো কোশ্চিন করলে আমি কিন্তু বুঝতে পারি যে আপনারা পড়ছেন। হুম। আর যারা একেবারেই কখনোই কোশ্চিন করে না, কোনো কোশ্চিন পাঠায় না, তারা হয়তো পড়াশোনার একটু ডিস্ট্রাকশনে আছে, শুধু ক্লাসগুলো করছে বা ব্যস্ত থাকছে, সবই বুঝতে পারি। তো আপনারা একটু অ্যাক্টিভ হন। এই ব্যাচে তো আমার খুব বেশি স্টুডেন্ট এখন নাই, 5-6 জন। তো ঠিক আছে, আপনারা এই 5-6 জনই ভালো করে পড়েন, হ্যাঁ, এটাই আমি বলবো। পড়ে আপনারা একটু চেষ্টা করেন, 2 মাস যেহেতু সময় আছে, এটা কিন্তু খুব কম সময় না। হ্যাঁ, এটা যথেষ্ট সময়। এই 2 মাস পড়াশোনা করলে আশা করা যায় যে পাশ করে যেতে পারবেন, হ্যাঁ, ইনশাল্লাহ। তো আপনারা একটু মনোযোগী হন, আজকে আমরা নতুন টপিকে যাব, ঠিক আছে? আর এই যে নতুন টপিক পড়াবো হোয়াটসঅ্যাপে, এগুলোর পেজ দিয়ে দিব। মানে আপাতত হচ্ছে কি, আমরা তো একটা ওয়েব ক্যামেরার মাধ্যমে ক্লাস করছি, মানে খুব হয়তো এক্সপার্ট ক্লাস আমি দিতে পারছি না, ক্যামেরাটা ছোট, বোর্ড নাই, কিছু নাই। তো আল্লাহ যদি চাই ইনশাল্লাহ জানুয়ারির পরে একটা ডিজিটাল বোর্ডের চিন্তা ভাবনা করছি। হইলে তখন আপনারা সরাসরি আপনার রেকর্ডিং মানে লিড ক্লাস, এবং সাথে আমি রেকর্ডিং ক্লাসের একটু বন্দোবস্ত করব। যারা হয়তো কাজের কারণে অনেক সময় ক্লাস ধরতে পারেন না বা ডিসকমফোর্টে পড়েন, দেখা যাচ্ছে 9টায় না হয়ে 10টায় হলে নিজস্ব একটা টাইমে পড়া যায় বা ভোর 5টায় উঠে পড়া যায়, তাদের জন্য আমি রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করব। এবং ইনশাল্লাহ আহ, ইয়া তো থাকবেই, আমাদের লিড ক্লাস ভাইয়া তো আপনি থাকবে। এখন যেভাবে ক্লাস করাইতেছেন এইটাই অনেক ভালো লাগে, কিন্তু আপনি যদি একটু রেকর্ডের ব্যাপারটা একটু দেখতে পারতেন, কারণ অনেক সময় হ্যাঁ, আমারও। আপনি একটু রেকর্ড করে ফেলেন না, মানে আমি এই জিনিসগুলো না একটু না, কম আমি বুঝি তো আমি। করতেছি ভাইয়া, মানে আমারও তো হ্যাঁ, মাঝে হ্যাঁ, মধ্যে প্রবলেম হয়, এই যে যেমন কালকে আমি হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা রেকর্ড মানে করতে পারিনি ঠিক করে। বিষয়টা হচ্ছে কি, আমি রেকর্ড করতে পারি, রেকর্ড হয়ে যায়, কোথায় যে চলে যায় এই জায়গাগুলো আমি একটু কম একটু বুঝি, ভাইয়া হ্যাঁ। এটা আপনি পরবর্তীতে সময় পেলে এটা একটু দেখেন, হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে একটু সবার শিখে জন্য নিব, ভালো হবে। শিখে নিব এই আচ্ছা ভাই, বিষয়গুলোতে, আচ্ছা আসলে আচ্ছা। আমি একটু ব্যাকডেটেড, হ্যাঁ, না এই না, এটা জন্যই সমস্যা সমস্যাটা নেই ভাই, আপনি হচ্ছে। একটু দেখে নিলে আমার মনে হয় এটা পারবেন। আর হচ্ছে জি, আপনি জি, জি। যেভাবে ভাইয়া ক্লাসটা নিচ্ছেন এটাই আমার কাছে ভালো লাগে, মানে বুঝতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো কাছেও লাগলো তাই শুনে। মনে হয় যে আপনি কিছুটা ডিজিটাল কিছুটা ম্যানুয়াল সিস্টেমে গেলেই ভালো। পুরোটা ডিজিটাল হয়ে গেলে এইটা ধরতে আরো অসুবিধা হবে। আমার মনে হচ্ছে আপনি যেভাবে আগাচ্ছেন আমার কাছেও কিন্তু ভালো লাগতেছে।
আচ্ছা, মানে ডালিম ভাই, আমি যে মানে আপনাদেরকে যে এখানে কথাগুলো বলি বা এই যে ইয়া করি, ক্যামেরায় দেখতে পান বা বুঝতে পারেন, তাই তো? বুঝতে কোনো সমস্যা হয় না ভাইয়া। জি জি আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পারি। আর এই যে আপনি লিখে লিখে করাচ্ছেন, জি মানে জি এই যে খাতায় লিখে করাচ্ছেন বা ক্যামেরায়, জি। ফোকাসটা কিন্তু খাতার উপরে আছে, অসুবিধা হচ্ছে না আমার মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। ঠিক আছে, আপনারা করতে থাকেন। আর সামনে যদি বোর্ড হয় এবং ক্যামেরাটা বড় হয়, ওখানেও লিখেই করব, সবই লিখে করব। এখানে যেমন লিখে রেডি করে রাখছি সেটা করব না, সেখানে লিখবো। আপনারা পুরাটা দেখবেন। এটাতে হবে কি, আপনাদের মেমোরিতে জিনিসটা সাস্টেনেবল হবে, মেমোরিতে জিনিসটা গেঁথে যাবে। হ্যাঁ, তো ঠিক আছে, আল্লাহ সেটা আমাকে সাকসেসফুল করায়, সেটা হয়তো ফেব্রুয়ারি মার্চের দিকে হবে আশা করছি, ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। আর এখন এভাবে চলুক, যতদিন না হচ্ছে, যেহেতু এভাবে চলছে, চলুক। তো দেখেন, আচ্ছা, আজকে ইয়া ভাই রেকর্ড করছেন না, নাসিম ভাই, মানে ইসমাইল ভাই? আচ্ছা, তো যে জি কথা ভাইয়া। বলছিলাম, আমিও রেকর্ড। রেকর্ডিং হচ্ছে, এখন কে করছে আচ্ছা, আমি জানি না। হ্যাঁ করতেছি হ্যাঁ, করতেছি ভাইয়া, রেকর্ড ইস- করতেছি। ইসমাইল ভাই রেকর্ড করছে, আমিও রেকর্ডে দিয়েছি, কিন্তু আসলে ওই যে পরে সেভ করা আর কোথায় চলে যায়, এগুলো আমাকে একটু শিখতে হবে। এই সামান্য সিলি ম্যাটার, শিখে নিব ইনশাল্লাহ, সমস্যা নাই। না আমি আচ্ছা করতেছি দেখেন, ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, জি জি, ঠিক আছে। তাহলে আজকে আপনি করেন, আমি এটা শিখে তারপরে আমি এটার বন্দোবস্ত করবো, না সমস্যা নাই। ওকে ভাইয়া, আচ্ছা ওকে। দেখেন, মানে ওই আমার একটা স্টুডেন্ট আছে আইসিএমএ বিডি, ওরা ব্যাচ পড়ে তো আমার কাছে, তো ওই ছেলেটা আবার এগুলো খুব বুঝে, কম্পিউটার রিলেটেড, তো ওকে আমি ডেকেছি। তো ছেলেটার আবার এই অনার্স পড়ে, তো টেস্ট পরীক্ষা শেষ হলো কালকে। তো ইনশাল্লাহ হয়তো 2-1 দিনের মধ্যে সে আসবে, আসলে আমাকে এগুলো একটু মানে ইয়া করে দিবে, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আচ্ছা দেখেন, আজকে আমরা একটা টপিক পড়বো, সেটা হলো ইন্ডেক্স নাম্বার। ইন্ডেক্স নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, অনেক সময় এখান থেকে 10 মার্কের কোশ্চিন হয়, যেইবার হয় না সেইবারও 5 মার্কের হয়, মানে একটা মার্কস থাকেই থাকে। আপনারা প্রিভিয়াস যে কোশ্চিন গুলো, এগুলো খুললেই দেখতে পাবেন। কিন্তু এই ম্যাথ গুলো যারা বেসিকটা বুঝে তাদের জন্য খুবই ইজি, বাট যারা বুঝে না তাদের জন্য ততটাই কঠিন। হ্যাঁ, তো এই বেসিকটা খুব স্ট্রংলি বুঝতে হবে। আজকে যেহেতু রাত জেগে খেলা দেখবো, আজকে অনেক সময় নিয়ে আপনাদেরকে পড়াবো। হ্যাঁ, ফার্স্ট হাফ হবে, সেকেন্ড হাফ পুরাটা হবে, সুতরাং আপনারা একটু মনোযোগ দেন। ইনশাল্লাহ আমরা এই টপিকটাতে দখল পেয়ে যাব। হুম, দেখেন, আহ, এখানে ইন্ডেক্স নাম্বার হচ্ছে ওয়ান টাইপস অফ স্পেসিফিক রেশিও, একটা নির্দিষ্ট রেশিও। হ্যাঁ, এটার বেসিক আইডিয়াটা কি দেখেন, ইয়ার দেওয়া আছে 2001, 2002, 2003, 2004। আচ্ছা, প্রোডাকশনের হিসাব দেওয়া আছে টনে, 105.6, 116.16, 126.72, 137.28। এটা কি? এটা র ডেটা বলে, এটাকে র ডেটা, প্রাথমিক ইনফরমেশন, যেটা যে আমি 2001 সালে এত প্রোডাকশন করেছি, 2 সালে এত প্রোডাকশন করেছি, 3 সালে 126.72 প্রোডাকশন করেছি, 2004 সালে 137.28 প্রোডাকশন করেছি। এখন এটা হলো প্রোডাকশনের ইনফরমেশন, ইয়ার ওয়াইজ। আচ্ছা, এখানে যদি প্রশ্ন করা হয় 2001-এর তুলনায় 2002-এ এটা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছি, কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আমরা কিন্তু বলতে পারছি না। বা 2-এর তুলনায় 3-এ ইনক্রিজ কত হচ্ছে, বা 1-এর তুলনায় 2003-এ ইনক্রিজ কত হচ্ছে, বা 1-এর তুলনায় 4-এর আসলে অবস্থাটা কি, বেড়েছে না কমেছে, বাড়লে কতটুকু বেড়েছে, আমরা কিন্তু এটা এখান থেকে বলতে পারি না এই র ডেটা থেকে। তাহলে আমরা কি করব, এখন দেখেন, এই প্রোডাকশনটাকে কনভার্ট করব কিসে, ইন্ডেক্স নাম্বারে। আচ্ছা, ইন্ডেক্স নাম্বারে প্রথমটাকে আমরা 100% ধরবো, 100 ধরবো, পরেরটাকে ধরবো 110, তারপরে ধরবো 120, তারপরে ধরবো 130। তার মানে কি, দেখেন, প্রথমে যেটা ছিল তার তুলনায় দ্বিতীয় বছর কত বেড়েছে, 10%। প্রথমের তুলনায় তৃতীয় বছরে কত বেড়েছে, 20%। প্রথমের তুলনায় 2001-এর তুলনায় 2004-এ কত বেড়েছে, 30%। ঠিক আছে, তার মানে আমরা যখন এটাকে পার্সেন্টেজে নিয়ে চলে আসছি ইন্ডেক্স নাম্বারে, তখন কিন্তু আমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে যে 2001 সালের তুলনায় 2 সালে 10% বেড়েছে, 2002 সালের তুলনায় 3 সালে 20% বেড়েছে, সরি, 1-এর তুলনায় 3-এ, আবার 1-এর তুলনায় 2004-এ বেড়েছে 30%। তাহলে দেখেন, বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, এই হলো বিষয়।
এই জন্য আমরা ইন্ডেক্স নাম্বারে করি। মানে এটা কি করে, এটা কম্পারিজনকে, তুলনাকে সহজ করে দেয়, যে কোনো কিছুর সাথে তুলনাটা সহজ হয়ে যায়। তাহলে এখানে আমি ডিটেলস লিখে দিয়েছি। ইন্ডেক্স নাম্বারের কাজ কম্পারিজনকে সহজ করে দেয়া। আচ্ছা, যদি অনেকগুলো ডেটা দেওয়া থাকে র ফর্মে, তাহলে একেবারে বোঝা যাবে না প্রাইস কত বাড়লো আর প্রাইস কত কমলো। বাট যদি র ডেটাগুলোকে ইন্ডেক্স নাম্বারে কনভার্ট করা হয়, তাহলে একবারেই বোঝা যায় যে প্রত্যেক বছর দাম কত বাড়লো অথবা দাম কত কমলো। এটার এক্সাম্পল উপরে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা হলো ইন্ডেক্স নাম্বারের কাজ। সেটা কাজ কি, তুলনাকে সহজ করে দেওয়া, এক বছরের সাথে আরেক বছরের তুলনা, যে দাম কত বাড়লো বা কত কমলো, হ্যাঁ, এটাকে সহজ করে দেয়, আমাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা চলে যাব ইন্ডেক্স নাম্বারের হিসাবে। দেখেন, ইন্ডেক্স নাম্বার তিন ভাগে বিভক্ত: প্রাইস ইন্ডেক্স, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়; কোয়ান্টিটি ইন্ডেক্স, যেটাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়; ভ্যালু ইন্ডেক্স, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভ্যালু, ভ্যালু কিভাবে হয়? প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করলে হয় ভ্যালু। পি গুণিত ভিউ, এটা হচ্ছে ভ্যালু। ভ্যালু কিভাবে হয়? প্রাইস গুণিত কোয়ান্টিটি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন, এখানে ইয়ার দেওয়া আছে 1999 আর 2005। আচ্ছা, আমরা ধরে নিলাম 1999 হচ্ছে জিরো। জিরো কাকে বলে? বেজ ইয়ারকে বলে। আর ওয়ান কাকে বলে? কারেন্ট ইয়ারকে বলে। আচ্ছা, জিরো হচ্ছে বেজ ইয়ার, আর ওয়ান কাকে বলে? কারেন্ট ইয়ার। আচ্ছা, বেজ ইয়ার কাকে বলে? যার সাথে কাউকে তুলনা করা হয় তাকে বলা হয় বেজ ইয়ার। আর কারেন্ট ইয়ার কাকে বলে? বেজ ইয়ারের সাথে যাকে তুলনা করা হয় সেটাকে বলা হয় কারেন্ট ইয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা ফর্মুলা আছে, P01। পি ফর কি? প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে? পি ফর প্রাইস ইন্ডেক্স। তাহলে দেখেন, P01, পি এর পায়ের কাছে এটা থাকবে, এটা P01। তাহলে ফর্মুলাটা কি হবে? যেটা ডান দিকে আছে, যেমন এখানে ডান দিকে ওয়ান আছে, এটা উপরে যাবে, P1 উপরে। আর পি এর পায়ের কাছে যেটা আগে আছে সেটা হলো বেজ, নিচে যাবে P0। তাহলে P1 উপরে, P0 নিচে, গুণিত 100। এটা হচ্ছে এর ফর্মুলা। আচ্ছা, দেখেন এটার মানে কি? মানে হচ্ছে P1 ইজ ডিপেন্ড অন P0। মানে এই যে P1, এই ডিপেন্ড করে কার উপর? ডিপেন্ড করে P0 এর উপর, ঠিক আছে? এটা বুঝতে হবে। P1 যে উপরে আছে সে ডিপেন্ড করে কার উপরে? P0 এর উপরে, কারণ P0 হচ্ছে বেজ, ঠিক আছে? এখন দেখেন, জিরো প্রথম নাম্বার, ওয়ান হচ্ছে দ্বিতীয় নাম্বার। খুব ইজি করে নোটটা করেছি, একটু মনোযোগ দিলে আপনারা শিখতে পারবেন। P01, একটা হলো নমিনেটর, একটা ডিনোমিনেটর। আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা হলো নমিনেটর, মানে এই যে P1, যেটা দ্বিতীয় নাম্বার, ওয়ান। আর প্রথমটা হলো ডিনোমিনেটর, মানে প্রথম নাম্বার। আচ্ছা, তার মানে P01, 110, মানে 110, মানে ওয়ান ডিপেন্ডস অন জিরো। ওয়ানটা ডিপেন্ডস করে কার উপরে? জিরোর উপরে। আচ্ছা, P0 যা ডিনোমিনেটরে থাকবে বেজ ইয়ার, আর P1 যা নমিনেটরে থাকবে কারেন্ট ইয়ার। আচ্ছা, এগুলো তো বললাম। P01, P1/P0 গুণিত 100। আচ্ছা, 0, 1, 1, 0, মানে ওয়ান ডিপেন্ড অন জিরো, লিখে দিয়েছি নিচে কালো কালি দিয়ে, ওয়ান ডিপেন্ড অন জিরো। এটা P1 হচ্ছে কারেন্ট ইয়ার, P0 হচ্ছে বেজ ইয়ার, গুণিত 100। এই হচ্ছে তার এক্সপ্লেনেশন। এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। খুব মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় আপনারা এটা পড়বেন। যারা রাতে খেলা দেখবেন, আমার ক্লাসটা 11:15 মধ্যে শেষ হয়ে যাবে, 2 ঘন্টা সময় পাবেন। এই 2 ঘন্টা আপনারা স্টাডি করলে এটা পুরোটা মাথায় গেঁথে যাবে ইনশাল্লাহ। সুজন, অবশ্যই মনোযোগ দিয়ে এগুলো আজকে স্টাডি করবেন এবং লিখবেন। আচ্ছা, আরো দুইজন অসুস্থ, কথা হইলো, তারা আজকে ক্লাসে জয়েন করতে পারছে না। তো আপনারা যারা জয়েন করছেন তারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করেন। দেখেন, আরেকটা দেখেন, ওটা ছিল, এটা ছিল কি P01, আর এটা হচ্ছে P10, মানে ডান দিকে জিরো আছে, ডান দিকে থাকলে এই উপরে যাবে, P0 উপরে, P1 নিচে, গুণিত 100। বলেছি যেটা পি এর কাছে থাকবে সেটা বেজ, সেটা নিচে যাবে অলওয়েজ, আর একটা উপরে চলে যাবে। তাহলে একবারে সেম নিয়মে হবে এখানে, আর আমি এটা আলোচনা করছি না। আগে এই পাশে যা করেছেন সেম নিয়ম এই পাশে হবে। তাহলে P0 উপরে, P1 নিচে, গুণিত 100। তাহলে এখানে জিরো ডিপেন্ড করে কার উপরে? ওয়ানের উপরে। জিরো ডিপেন্ডস অন ওয়ান। এইভাবে করে আমরা করব। আচ্ছা, এইবার আমরা চলে যাব
আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গায় খুব ইজি ভাবে নোটটা করেছি, খুব ভেঙে ভেঙে করেছি। যে কোনোদিন ইন্ডেক্স নাম্বার করে নাই সেও যদি এটা পড়ে ইনশাল্লাহ তার এই 10 মার্ক হয়ে যাবে। দেখেন, ইয়ার ফ্রম হুইচ কম্পারিজন ইজ ডান, বেজ ইয়ার। আচ্ছা, বাংলায় লিখে দিয়েছি, যে ইয়ারের সাথে কম্পেয়ার করা হয় তাকে বলে বেজ ইয়ার। আচ্ছা, যেমন 1999 আর 2005 একটা আমাদের ইয়া ছিল, 2005-এ কি প্রাইস ছিল 1999 এর তুলনায়, তার মানে কার সাথে তুলনা করা হচ্ছে, 1999 এর সাথে। সুতরাং 1999 হচ্ছে বেজ ইয়ার, এটাই লিখে দিয়েছি। কাকে তুলনা করা হচ্ছে, 2005-কে। যাকে তুলনা করা হয় সে হলো কারেন্ট ইয়ার, এই যে কারেন্ট ইয়ার লিখে দিয়েছি। দেখেন, কাকে তুলনা করা হচ্ছে বেজ ইয়ারের সাথে, অ্যান্সার 2005। সুতরাং 2005 হচ্ছে কারেন্ট ইয়ার। ঠিক আছে। আর কার সাথে তুলনা করা হচ্ছে, 1999 এর সাথে। সুতরাং 1999 হচ্ছে বেজ ইয়ার। যার সাথে তুলনা করা হয় তাকে বলে বেজ ইয়ার, আর যাকে তুলনা করা হয় তাকে বলা হয় কারেন্ট ইয়ার। এইভাবে লিখে দিয়েছি, আপনারা জাস্ট একটু পড়লে এটা পারবেন। আচ্ছা, এগুলো তো একটু আগে আলোচনা করলাম। আচ্ছা, এখন আমরা প্রাইসের করেছি, কোয়ান্টিটির বেলায়ও সেম ফর্মুলা। দেখেন, Q01, তাহলে Q0 যেটা কাছে আছে এটা বেজ, Q0 নিচে চলে গেল, আর যেটা ডান দিকে আছে এটা উপরে যাবে, Q1 গুণিত 100। Q10, এখানে Q1 হচ্ছে বেজ, Q1 চলে আসলো, আর Q0 উপরে গুণিত 100। দুইটাই জিনিস হয়, একটা 01 একটা 10, যে পাশে থাকবে সে বেজ। Q0 বেজ, Q1 বেজ, অন্যটা উপরে চলে যাবে। ভি এর বেলায়ও তাই, V01, তাহলে V0 হলো বেজ, V1 হলো উপরে গুণিত 100। আচ্ছা, V10, তাহলে V1 হচ্ছে বেজ, V0 উপরে চলে গেল গুণিত 100। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই তিনটা জিনিসই হয়, প্রাইস, কোয়ান্টিটি আর ভ্যালু। আচ্ছা, এইবার আমরা চলে যাব এটার গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসে। দেখেন, সিম্পল ইন্ডেক্স নাম্বার, এটা হলো মেথডস। সিম্পল ইন্ডেক্স নাম্বারে মেথড দুই ভাগে বিভক্ত, একটা সিম্পল, একটা হলো ওয়েটেড। সিম্পলকে আনওয়েটেড বলে, একটা হলো আনওয়েটেড, একটা হলো ওয়েটেড। আচ্ছা, এখন আপনারা দেখেন আনওয়েটেড এর মধ্যে কি কি আছে, অ্যাগ্রিগেটেড আর রিলেটিভ। অ্যাগ্রিগেট মানে কি, টোটাল, আমরা যেটা জানি, এটা ইকোনমিক্স এর একটা ওয়ার্ড। অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট ডিমান্ড, অ্যাগ্রিগেট সাপ্লাই, তার মানে এটার মানে হচ্ছে টোটাল। আচ্ছা, তো ওয়েটেড এর মধ্যে অ্যাগ্রিগেট আছে আর রিলেটিভ আছে। এইটার ওয়েটেড এর এই যে অ্যাগ্রিগেটিভ, এইটা থেকে বারবার কোশ্চিন হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আমরা এই জায়গাটাকেই গুরুত্ব দিব। এখানে আছে ল্যাসপেরাস, পেসি, মার্শালেজ, ওয়ার্থ, ফিশার, বয়লার্স, এই 5-6টার আছে। এই 5-6টা শিখলে আমাদের এনাফ। প্রত্যেকটার 4টা করে সূত্র, তাহলে 6টার হলো 24টা সূত্র। এখন 24টা সূত্র একটা জায়গা থেকে ডিরাইভড হয়, তার মানে একটা সূত্র যদি আমরা খুব স্ট্রংলি শিখতে পারি তাহলে আমরা 24টা সূত্রই পারবো। তো এই জায়গাটা আপনাদেরকে খুবই মনোযোগ দিয়ে শিখতে হবে। হ্যাঁ, আজকে আমি চাচ্ছি আপনাদেরকে এই জায়গাটাই শিখাইতে। নেক্সট ক্লাসে আমরা তখন সেকেন্ড পার্টটাতে করে শেষ করে দেব, ঠিক আছে? তো এগ্রিগেটে কি হবে দেখেন। আচ্ছা, আচ্ছা, দেখেন এখানে বলছে ওয়েটেড এ যদি, মানে এটা তো আমরা ওয়েটেডই পড়বো, ওয়েটেড ইন্ডেক্স নাম্বারের কোনটা পড়বো, এগ্রিগেটিভ, এটা এখন দরকার নাই। দেখেন, ওয়েটেড এ যদি প্রাইস ইন্ডেক্স বের করতে হয় তাহলে ওয়েট দিতে হবে কোয়ান্টিটি দিয়ে। ওয়েটেড এ যদি প্রাইস ইন্ডেক্স বের করতে হয় তাহলে ওয়েট দিতে হবে কোয়ান্টিটি দিয়ে। আর ওয়েটেড এ যদি কোয়ান্টিটি ইন্ডেক্স বের করতে হয় তাহলে ওয়েট দিতে হবে প্রাইস দিয়ে। মানে যদি প্রাইস থাকে কোয়ান্টিটি দিয়ে গুণ করব, কোয়ান্টিটি থাকলে প্রাইস দিয়ে গুণ করব, সহজ কথা। অর্থাৎ ওয়েটেড ইন্ডেক্স নাম্বার, এই যে দেখেন, টু ফাইন্ড প্রাইস ইন্ডেক্স ওয়েট টু কোয়ান্টিটি, এর অর্থ হচ্ছে কিউ দ্বারা গুণ করতে হবে। কোয়ান্টিটি দ্বারা ওয়েট দেওয়া মানে কি, মানে কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে, কিউ দিয়ে গুণ করতে হবে, মাল্টিপ্লাইং বাই কোয়ান্টিটি, কথা শেষ। পি দেখাচ্ছে প্রাইস আছে, পি আছে, ওকে কিউ দিয়ে গুণ করব। আর আরেকটা হলো কিউ আছে, পি দিয়ে গুণ করব, অন্য কিছু না। কিউ আছে, পি দিয়ে গুণ করব, এটা নোট দিলাম, এগুলো আপনারা পাবেন। এইবার আমরা ফর্মুলায় চলে যাব। 10 মিনিটের মতো সময় আছে, ইনশাল্লাহ এই 10 মিনিটে আমাদের ফর্মুলা আলোচনা হয়ে যাবে, তারপর আপনারা ম্যাথ গুলো করবেন। হ্যাঁ, দেখেন, প্রথমে হচ্ছে ল্যাসপেরাস ইন্ডেক্স নাম্বার। এটা কি, ল্যাসপেরাস ইন্ডেক্স নাম্বার, ইনি একজন বিজ্ঞানী, এনার নামে এটা দেওয়া আছে।
হয়তো আবিষ্কার উনি করেছিলেন এরকম কিছু। আচ্ছা, ল্যাসপেরাস ইন্ডেক্স নাম্বার, এটার ওয়েট কি বলেছে? বেজ ইয়ার। বেজ ইয়ার প্রথমটা কি দিয়ে শুরু হয়? বেজ ইয়ার দিয়ে শুরু হয়। আচ্ছা দেখেন, প্রথমে আমরা কি জানি? P01, এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে P0 নিচে, P1 হচ্ছে উপরে। তাহলে উপরে হলো P1, নিচে হলো P0, বসাই দিলাম। P0 এটা হচ্ছে বেস, বেসটা নিচে বসলো আর P1টা উপরে বসলো। এখন একে আমার ওয়েট দিতে হবে কি দিয়ে? বেজ ইয়ার দিয়ে। বেজ ইয়ার কি আছে? জিরো, জিরো। তাহলে আমি কি করব? প্রাইস থাকলে কি দিয়ে গুণ করতে হয়? কোয়ান্টিটি দিয়ে। দুইটাই কিউ কিউ বসাইলাম, দিয়ে এখানে এই যে নিচে ওয়েটকে বেজ ইয়ার, প্রাইস এই যে P0, এই জিরো দিয়ে ওয়েট দিতে হবে। কিউ এও জিরো, এই কিউ এও জিরো, গুণিত 100, আর প্রত্যেকটা সামেশন হবে। আচ্ছা, এইটা আমি খাতায় লিখে করাই, তাহলে আপনাদের খুব বেটার ক্ল্যারিটি আসবে। ঠিক আছে? জিনিসটা কি হয় দেখেন, আপনারা একটু মনোযোগ দিলেই হবে। P01, ঠিক আছে? P01, তাহলে এখানে ফর্মুলাটা কি হয়? জেনারেলি প্রথম ফর্মুলাটা মনে করেন, P1 উপরে, P0 হচ্ছে বেস নিচে। হলো? এটুকু তো হলো। এখন একে আমরা ওয়েট দিব কি দ্বারা? পি থাকলে কিউ দ্বারা, আর কিউ থাকলে কি দ্বারা দিব? পি দ্বারা। কিউ দিলাম, এখন জিরো হবে না ওয়ান হবে, এটা আমাকে জানতে হবে। তাহলে দেখেন এখানে বলেছে ওয়েট হচ্ছে বেজ ইয়ার। বেজ কোনটা? বেজ হচ্ছে নিচেরটা। ওয়েট বলেছে বেজ ইয়ার, নিচেরটা হচ্ছে আমার বেজ, তাহলে জিরো হলো বেজ। তাহলে এই যে Q0, Q0 হলো। হওয়ার পরে এবার কি করব? 100 দ্বারা একে গুণ করব, 100 দ্বারা গুণ করব। আর দুইটাই কি হবে? দুইটাই সামেশন হবে। দুইটাই কি হবে? দুইটাই হবে সামেশন। ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা। তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারছেন? দেখেন, P01, P0 হলো বেস, তাহলে P0 নিচে বসলো, P1, P1 হলো উপরে বসলো। আচ্ছা, এখন পি কে ওয়েট দিব কাকে দিয়ে? কিউ দিয়ে। দুইটাই কিউ গুণ করলাম, গুণ অবস্থায় থাকলো। P1 এর সাথেও কি গুণ, P0 এর সাথেও কি গুণ। এখন কিউ জিরো হবে না ওয়ান হবে, এটা হলো জানার বিষয়। তো এখানে প্রথমে ল্যাসপেরাস যখন করি, একে ওয়েট দিতে হয় বেজ ইয়ার দিয়ে। বেজ ইয়ারে কি আছে? P0, মানে জিরো আছে, তাহলে কিউ এও জিরো হবে, এই কিউ এও জিরো হবে। হয়ে গেল। হওয়ার পরে 100 দ্বারা গুণ করলাম, আর এগুলোর সামেশন হবে অলওয়েজ, এটা মাথায় রাখতে হবে। সামেশন মানে কি? যোগফল, যোগফল। ঠিক আছে? এই হলো আমাদের প্রথম ফর্মুলা। আচ্ছা, এইবার আমরা কি করব? এটার সেকেন্ড ফর্মুলা করব, মানে P01 করলাম, এবার করব P10। দেখেন, P10, তাহলে এখানে আমাদের বেজ কি? যেটা কাছে থাকে, P1 হচ্ছে আমাদের বেজ, তাইলে উপরে চলে যাবে P0। হলো? এখন পি কে ওয়েট দিব কাকে দ্বারা? কিউ দ্বারা, কিউ দ্বারা। তাহলে আমরা কি জানি? ওয়েট কে দেয় বেজ ইয়ার, বেজে কে আছে? 1, তাহলে Q1, Q1 গুণিত 100, আর এই দুইটাতেই কি হবে? সামেশন হবে। এই দুইটাতেই কি হবে? সামেশন হবে। ঠিক আছে? এই হচ্ছে এটার প্রাইসের ফর্মুলা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার আলোচনা করছি, যাতে আপনাদের ভুল না হয়। দেখেন, P01, তার মানে বেস কত? P0, তাহলে P0 নিচে বসলো, আর P1টা উপরে বসলো। এখন একে আমরা ওয়েট দিব কিউ দ্বারা। পি হলে কিউ দ্বারা, আর যদি কিউ থাকে পি দ্বারা। তাহলে এখানে যেহেতু পি আছে, কিউ দ্বারা দিব, দুইটাই কিউ লিখলাম। লেখার পর এখন জিরো লিখবো না ওয়ান লিখবো? এই যে দেখেন, ওয়েট বলে দিয়েছে বেজ ইয়ার, বেজ ইয়ার দিয়ে ওয়েট দিতে হবে। তো বেজ ইয়ার কি আছে? জিরো, তাহলে Q0, Q0 হয়ে গেল। হয়ে যাওয়ার পর দুইটাতেই সামেশন দিব, দিয়ে 100 দ্বারা গুণ করব। এই হচ্ছে কাজ। ঠিক আছে? প্রথমটা হলো। এবার দ্বিতীয়টা দেখেন, P10। P10 তে কি হবে? P1 হচ্ছে বেস, P1 চলে আসলো, উপরে P0 চলে গেল। এখন পি কে আমরা ওয়েট দিব কাকে দ্বারা? কিউ কে দ্বারা। আচ্ছা, কিউ কে দ্বারা ওয়েট দিলাম, দুইটাতে কিউ গুণ করলাম। এখন Q1 হবে না জিরো হবে? বলছে কি ওয়েট হলো বেজ ইয়ার, মানে নিচে হলো সবসময় বেজ থাকে, তার মানে 1। তাহলে Q1, Q1 গুণ করে দিলাম ইনটু 100, আর দুইটাতেই সামেশন হবে। সেম ওয়েতে প্রাইসের দুইটাই হয়ে গেল। এখন এই সেম ওয়েতে আমরা কোয়ান্টিটির দুইটা করব। আপনারা দেখেন, এটা গেল প্রাইসের, এবার কোয়ান্টিটির হবে। দেখেন Q0, আরেকটা কি? Q1।
ওয়ান জিরো। আচ্ছা, Q01 যখন হবে তখন আসলে কি হবে দেখেন, বেস কত, Q0, তাহলে Q0 বেস, Q1 হলো উপরে, একে আমরা কি দ্বারা গুণ করব, P দ্বারা, P হলো, হওয়ার পর বলছে বেজ ইয়ার দ্বারা ওয়েট দিতে হবে মানে 0 দ্বারা, তাহলে P0 হলো ইনটু 100, ইনটু 100 হবে প্রথম কাজ, দ্বিতীয় কাজ হলো দুইটাতে সামেশন হবে। এই আমাদের ফর্মুলা হয়ে গেল, ঠিক আছে। এখন Q10 ফর্মুলাটা আমি করব, আপনারা জাস্ট মনোযোগ দেন। এখানে বেজ কত, Q1, তাহলে Q1 নিচে বসে গেল, আর Q0 যেটা এটা উপরে গেল। এখন Q কে কার সাথে গুণ করব, P এর সাথে গুণ করব, P। এখন বলেছে বেজ ইয়ার দ্বারা ওয়েট দিতে হবে, বেজ হচ্ছে 1, তাহলে A1 হয়ে গেল, দুইটাতেই সামেশন দিতে হবে এবং 100 দ্বারা গুণ করতে হবে। এই আমাদের 4টা ফর্মুলা হয়ে গেল। এই 4টা ফর্মুলা যে হয়ে গেল, এটা কার ফর্মুলা হলো, এটা হলো আমাদের ল্যাসপেরাসের, ল্যাসপেরেস, হ্যাঁ ল্যাসপেরেস। এর ওয়েট কে দেয়, এর ওয়েট দেয় হলো বেজিয়ার, ওয়েট কে দেয় বেজিয়ার, মানে নিচে যেটা থাকবে সেটা দিয়ে আমাকে ওয়েট দিতে হবে, বেজিয়ার হলো। ল্যাসপেরাসের ওয়েট হয়ে গেল। এইবার আমরা ল্যাসপেরাসের পরে কোথায় যাব, আমরা পেসিতে। আচ্ছা, এরপরে 2 নাম্বার হচ্ছে আমাদের পেসি, PASSCHE, পেসি, পেসিস ইন্ডেক্স নাম্বার। এটার ওয়েট কে দিবে, এটার আগেরটার ওয়েট দিয়েছে বেজিয়ার, এটার ওয়েট দিবে কারেন্ট ইয়ার, এটার ওয়েট কে দিবে কারেন্ট ইয়ার, আগেরটার ওয়েট দিয়েছে বেজিয়ার আর এটার ওয়েট দিবে কারেন্ট ইয়ার। তাহলে আমরা দেখি সেটা কিভাবে হবে। P01 যদি হয় তাহলে ফর্মুলা কি হবে দেখেন, P01 যদি হয়, P01 এর ফর্মুলা কি হবে, P0 হচ্ছে বেস, P0, তাহলে উপরে হবে P1, P হলে কিউ দ্বারা গুণ করব দুইটাকেই, করার পরে বলছে ওয়েট হচ্ছে কারেন্ট ইয়ার মানে উপরেরটা, তার মানে উপরে কত আছে 1, তাহলে এখানে 1 এখানেও 1, এটা হলো ফার্স্ট কাজ। হওয়ার পরে 100 দ্বারা গুণ করব দ্বিতীয় কাজ, তৃতীয় কাজ হচ্ছে দুইটার আগেই সামেশন দিব। আমাদের ফর্মুলা কমপ্লিট, ঠিক আছে, P01 এর ফর্মুলা কমপ্লিট। এখন আমরা কি করব, P10 করব, কি করব P10, তাহলে কি হবে দেখেন, এখানে P1 হচ্ছে বেস, নিচ কাছে যেটা আছে, আর উপরে তাহলে কি হবে P0, দুইটাতেই কিউ গুণ হবে। এখন আমরা এখানে ওয়েট কাকে দিয়ে দিব, কারেন্ট ইয়ার হলো 0, কারেন্ট ইয়ার উপরে থাকে, তাহলে দুইটাতেই 0 হলো, 100 দ্বারা গুণ হলো, আর দুইটাতে আমরা সামেশন দিব। আমাদের ফর্মুলা হয়ে গেল, এটা আমাদের একটা ফর্মুলা হয়ে গেল প্রাইসের। এখন আমরা যাব কোয়ান্টিটির, Q01, তাহলে Q01 এর ফর্মুলা আমরা কি লিখব, প্রথমে হলো Q0, তার উপরে হলো Q1, আচ্ছা এর সাথে কে গুণ হবে, P গুণ হবে, ওয়েট কাকে দিব, কারেন্ট ইয়ারে আছে 1, তাহলে এটাতে 1 এটাতে 1 গুণিত 100, আর দুইটাতেই কি হবে সামেশন হবে, এটা গেল Q01। আরেকটা ফর্মুলা আছে Q10, তাহলে কি হবে দেখেন, Q1 হলো বেজ নিচে যাবে, আর Q0 হলো উপরে যাবে। আচ্ছা এখন এর সাথে P গুণ হবে উপরেরটা, ওয়েট যেহেতু কারেন্ট ইয়ার 0 গুণিত 100, আর দুইটাতে আমার কি হবে সামেশন হবে। এই হলো আমার 4টা ফর্মুলা প্যাসির হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখেন আমরা এখানে ল্যাসপেরাসের 4টা শিখে ফেললাম, প্যাসির 4টা শিখে ফেললাম, জাস্ট ডিফারেন্সটা কি, এখানে ওয়েট দেয় বেজিয়ার মানে নিচেরটা ওয়েট দিবে, যেমন এই যে P0, 0 এখানে P